ক্লাস 9-10 আমি যখন কেমিস্ট্রি পড়তাম তখন উদ্ভাবক নামে একটা ব্যাপার আছে, এটার ব্যাপারে জেনেছিলাম। সো যখন রাসায়নিক বিক্রিয়া ঘটছে তখন উদ্ভাবক হেল্প করতো ওই বিক্রিয়াটার কোনো একটা রেজাল্টকে চেঞ্জ করার জন্য। আমি যখন আবার ইন্টারমিডিয়েটে গিয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়া শুরু করলাম, সেখানেও একটা গোষ্ঠী ছিল যারা নন পলিটিক্যাল হলেও তারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে তাদেরকে আখ্যায়িত করা হতো। আজকে কথা বলবো এমন কিছু ফ্যাক্টর নিয়ে যেকোনো একটা বিজনেসের যখন সে একটা অনলাইন প্রপার D2C ব্র্যান্ড করতে চাচ্ছে, যেগুলো এই ধরনের উদ্ভাবক হিসেবে কাজ করে। প্রথম সবচেয়ে আন্ডাররেটেড পয়েন্টটা হচ্ছে ব্র্যান্ডিং এবং স্টোরি টেলিং। যেকোনো ব্র্যান্ড যখন কমোডিটি আইটেম বাদে তার নিজের ইউনিক কোনো প্রোডাক্ট বিক্রি করছে, তখন যদি তার একটা ইউনিক অ্যাঙ্গেল না থাকে, তার যদি একটা ইউনিক স্টোরি না থাকে, তাহলে কিন্তু সেটা ভালো কাজ করবে না। দিস ভিডিও ইজ নট স্পন্সার্ড বাই মিনিসো, আমি ওদের প্রোডাক্টও রেকমেন্ড করছি না, বাট আমি আমার কানের ট্রাভেল করার জন্য এটাকে কি বলে, নেক পিলো বলে। নেক পিলো যখন আমি গুলিস্তান থেকে কিনছি 200 টাকা, ওইটাই যখন আমি আবার মেবি কোনো সুপার শপ থেকে কিনছি 350 টাকা 400 টাকা, সেম টাইপের থেকে একটু কোয়ালিটি হালকা স্লাইড বেটার করে কিউট কোনো স্টিকার দিয়ে একটা প্রপার ব্র্যান্ডিংয়ে যখন ইউনিমার্টে মিনিসো নিজেদের শোরুমে বিক্রি করছে, মিনিসো সেই সেম জিনিসটা 1200 টাকায় বিক্রি করছে, 800 টাকায় বিক্রি করছে, 900 টাকায় বিক্রি করছে। তাহলে আমি এখানে কি বুঝলাম যে একটা D2C ব্র্যান্ড কিভাবে করে বেশি প্রফিট নিতে পারবে। এটার জন্য তারা অনেকগুলো অ্যাক্টিভিটিস করেছে। তারা সেখানে জাপানের ব্র্যান্ডিংটা করেছে। জাপান মানে কি, কোয়ালিটি ভার্সেস জাপানিজ কোয়ালিটি। তারপরে সে কি করেছে, ডিফারেন্ট কালার দিয়ে যখন আপনি মিনিসোতে ঢুকবেন সবাই একসাথে আপনাকে গ্রিট করবে। তারপর মিনিসো কি করেছে, প্রীতম হাসান, তাহসান খান, রাফসান দা ছোট ভাই, এরকম ইনফ্লুয়েন্সার এবং সিঙ্গারদের দিয়ে জিঙ্গল তৈরি করিয়েছে, ভিডিও করিয়েছে, কনসার্ট করিয়েছে। সো এই বাসগুলো তাদেরকে হেল্প করেছে একটা ব্র্যান্ড হিসেবে খুব কম সময়ে বাংলাদেশের অনেকগুলো মানুষের মাথায় আসতে। সো দেয়ার ক্যানট বি এ বেটার এক্সাম্পল দ্যান মিনিসো। ওকে? সো এই জিনিসটা বেশিরভাগ মানুষ বাংলাদেশের যারা শুধুমাত্র বুস্টিং নির্ভর বিজনেস করছেন, তারা মিস করছেন। এখানে নেক্সট কোয়েশ্চেনটা, আমি যেহেতু আ অনলাইনে এই কনসালটেশন গুলো করি 1 to 1, আ সেখানে এই কোয়েশ্চেনটা আসে যে, "ভাই সবই তো বুঝলাম কিন্তু এটা আমি করব কেমনে? কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব? আমি তো ভাই আ বুঝি না এত ভালো।" তো এটার জন্য মানে সবার ১ম এ যেটা করতে হবে, আপনার ব্র্যান্ডের একটা আর্কেটাইপ ভাবতে হবে। আর্কেটাইপ মানে কি? যেকোনো একটা ব্র্যান্ড একটা ডিফারেন্ট আইডেন্টিটি নিয়ে নিজের সব কর্মকান্ডগুলো প্রচারণাগুলো করতে পারে। যেমন একটা হতে পারে হিরো, একটা হতে পারে কেয়ারিং, একটা কেয়ার গিভার, একটা হতে পারে আ আ মেবি ইনোভেশন। সেরকম আছে, ওই ৪ টা আমার এখন এক্সাক্টলি মনে নাই। বাট আপনি যদি ব্র্যান্ড আর্কিটাইপ লিখে সার্চ দেন, আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে এর মধ্যে থেকে কোন ২ টা আমি চাই বা কোন একটা আমি চাই। যেমন Dove এর কথা যদি বলেন, Dove কেয়ার। Dove কি চায়? আপনাকে কেয়ার দিতে চায়। ওইজন্য ওরা তো লাউড না। ওদের ওদের যেই টিভিসি গুলা দেখবেন সাদা, ক্লিন, পরিষ্কার এরকম জিনিস দেখায়। আবার ধরেন কেউ যদি আম্বুজা সিমেন্ট, সে কি? সে শক্তির প্রতীক, মানে কি? সে হিরো। আমি হিরো। আমি যেই বাসাটা বানাবো তোমার বাসা ওইটার জন্য ভেঙে পড়বে না। সো তারা কি করছে? তারা হিরো হিসেবে নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। সো এরকম একটা ১ম ট্রাস্ট ফ্যাক্টরটা আপনাকে তৈরি করতে হবে। এটা অনেকগুলো রিজনে হতে পারে। যেমন আমি মাঝে, মাঝে দেখে এটা অবাক হই। এখানে আমি কোকা-কোলার এক্সাম্পল দিতে পারি। এই যে কোকা-কোলা কোক স্টুডিওটা করছে। কোকা-কোলা বিক্রি করে ড্রিংকস। ড্রিংকস এর সাথে কোক স্টুডিওর কোনো মিল নাই। মানে কোনো দূর-দূরান্ত থেকে কোনো সম্পর্ক নাই। বাট ওরা কেন করছে? বিকজ দে ওয়ান্ট টু প্রমোট দেমসেলফ অ্যাজ আ কালচারাল থিং। যে ওকে ঠিক আছে। মিউজিক, ইনোভেটিভ মিউজিক সব জায়গায় কি আছে? লাল কালারটা আছে। কোক স্টুডিও আছে। এজন্য অনেক জায়গায় মানুষজন দেখবেন কোকের ব্র্যান্ডিংটা অনেক লেভেলের বেড়ে গিয়েছে। মানুষ কি বলে? যে ভাই আমাকে ওই যে মজুর কোক দেন। বলে না অনেকে? বা আমাকে এটা দেন। এটা কেউ বিরক্ত হয়েন না। আমি কোকের পক্ষে না। জাস্ট আমি ব্র্যান্ডিং এক্সাম্পল দেওয়ার জন্য বললাম। ঠিক আছে? সিমের ক্ষেত্রে গ্রামীণফোন কিন্তু এটা করেছে। আমি গ্রামীণফোন এক্সাম্পল আমার আগের ভিডিওতে দিয়েছি। গ্রামীণফোন এমন লেভেলে মানুষকে ইমোশনের সাথে কানেক্ট করিয়েছে। ১ম দিকে তাদের যে ভিডিওগুলা ছিল, তাদের যেই টিভিসি গুলা ছিল, যে চঞ্চল চৌধুরী তখন তো পদ্মা সেতু-টেতু ছিল না। অনেক দিন পর ঈদে বাড়ি যাচ্ছে, কোনোবার যেতে পারছে না। তারপরে তার মায়ের সাথে ফোনে কথা বলছে এবং সেই কানেক্টিভিটিটা তখন গ্রামীণফোন দিচ্ছে। তো এই স্টোরিগুলা তাদেরকে হেল্প করেছে। সিম মানেই গ্রামীণফোন। তারপরে আপনার মেবি আ কফি মানে Starbucks, তারা এটা করে ফেলেছে। ঠিক আছে? তো এই যে ব্যাপারগুলো, এইগুলাতে যেটা হয় আপনার ওভারঅল সেলস এর কালকেই এটার কারণে একদম ৫ কোটি সেল চলে আসবে এরকম না। আমাদের সমস্যা হচ্ছে আমরা ওই যে সোনার ডিম পাড়া হাঁসটাকে আজকেই কাটতে চাই। তো ৫ কোটি সেলস আজকে না আসলেও ওভার দ্য পিরিয়ড অফ টাইম আপনি একটা সাস্টেইনেবল রেজাল্ট দেখতে পারবেন। ঠিক আছে? আপনার কি মনে হয় সিটি গ্রুপ পাগল? বা আপনার কি মনে হয় রূপচাঁদা পাগল যে তারা আপনার সৈনিক ক্লাবের বড় একটা বিলবোর্ড নিয়েছে। তারা বড় একটা আপনার যে বাস যেখানে এসে থামে, জায়গাতে ওরা ওদের পোস্টার লাগাচ্ছে। ওরা তো পাগল না। ওরা জানে যে আই এম নট হিয়ার ফর 2 মান্থস, আই এম হিয়ার ফর লং টার্ম। আমরা সবাই হয়তো ইউজিসি শব্দটার সাথে পরিচিত। ইউজিসি মানে ইউজার জেনারেটেড কনটেন্ট। যেমন আমি একটা ইউজার, আমি ল্যাপটপ নিয়ে বললাম, "এই ল্যাপটপটা কিন্তু এত চিকন এটা ওটা।" এটা একটা ইউজিসি ভিডিও। There is something called FGC.
এফজিসি মানে কি? ফাউন্ডার জেনারেটেড কনটেন্ট। এটার ব্যাপারে হয়তো অনেকে জানতেন না। ফাউন্ডার জেনারেটেড কনটেন্টের ক্ষেত্রে যখন একটা ফাউন্ডার তার ব্র্যান্ডের ব্যাপারে কথা বলছে, তার মানে কি সবারই এখন হারিনাটস নিয়ে তৈরি করতে হবে? আমাদের সমস্যা হচ্ছে আমরা একদম এক্সট্রিমে দৌড়াই। আমি ফাউন্ডার জেনারেটেড মানেই বললাম, "আসসালামু আলাইকুম, এই বালিশটা এই করে ফেলব।" দিস ইজ নট ফাউন্ডার জেনারেটেড ভিডিও। বোটের যেই ফাউন্ডার আমান গুপ্তা শার্ক ট্যাঙ্কে যাওয়ার পরে বোটের সেল কিন্তু অনেক বেড়েছে। বোট একটা D2C ব্র্যান্ডের মতো করেই ইন্ডিয়াতে আসছে এবং তারা হেডফোনের মার্কেটটা ইন্ডিয়ার একটা বড় জেনজিসদের যাদের অনেক ডিফারেন্ট প্রোডাক্ট পছন্দ, ভ্যারাইটি পছন্দ, যাদের ভালো প্রোডাক্ট পছন্দ, তাদের কাছে মোটামুটি অ্যাফোর্ডেবল লাক্সারি একটা ব্র্যান্ডে সে পরিণত হয়েছে। এবং বোর্ডের কারেন্ট ভ্যালুয়েশন যদি আমি দেখি ১ সেকেন্ড, ১০,০০০ কোটি, ১০,০০০ কোটি। তাহলে বুঝতেছেন? সো এইভাবেই আমাদের আসলে চিন্তা করতে হবে যে আমাদের ফাউন্ডার যেন এমন একটা জায়গাতে থাকে যেখানে আমি ওইটাকে বেচতে পারবো। ঠিক আছে? ইভেন আপনি দেখেন অনুপম মিত্তাল জি আছেন শাদি.com এ। সেও কিন্তু ওখান থেকে মানে নিজেও ফেমাস হয়েছে, তার ব্র্যান্ডের ব্যাপারে জানতে পেরেছে। আমি বাংলাদেশে বসা একটা ছেলে, আমি কিভাবে শাদি.com সম্পর্কে জানবো? আমি তো মাল্টিপল বিয়ে করতেছি না বা আমার এখন বিয়ের জন্য ইন্ডিয়াতে মেয়েও খুঁজতেছি না। তাহলে আমি এটার ব্যাপারে কেন জানতে পারছি? বিকজ অফ দ্য পার্সোনাল ব্র্যান্ডিং এবং ওই যে এফজিসি ফাউন্ডার জেনারেটেড ভিডিও। আপনার কি মনে হয় যে আমি আজকে আসবো, আজকের এই মাইক্রোফোনটা কিনুন, এইটাই কি ফাউন্ডার জেনারেটেড ভিডিও? না। আপনি একটা ফাউন্ডার হিসেবে আপনার একজন ইন্টারভিউ করতে চায়। এটাও একটা ফাউন্ডার জেনারেটেড ভিডিও। আপনাকে একজন একটা পডকাস্টে ডাকতে চায়, যেখানে আপনি আপনার ব্র্যান্ড করতে আপনি কি মানে কি চিন্তাভাবনা করে ব্র্যান্ডটা করছেন এটাও ইম্পর্টেন্ট। ধরেন আপনি আজকে একটা খাবারের ব্র্যান্ড করতে চান, আপনি গুলশানে একটা রেস্টুরেন্ট দিয়েছেন। এই রেস্টুরেন্টে আপনার এই পিজ্জাটার মেইন আইডিয়াটা কোথা থেকে আসছেন? যে আমি এতদিন রাশিয়াতে শেফ হিসেবে ছিলাম। এখান থেকে আমি গেছিলাম এইখানে, সেখানে যে আমি পুরো পিজ্জার ব্যাপারটা শিখছি। শেখার পরে বাংলাদেশে আমি যখন পিজ্জা খেলাম, আমি দেখলাম ওরা এই টাইপের পিজ্জা বানায়। আমার ১ম মনে হলো যে পুরো বাংলাদেশে আমি অথেন্টিক পিজ্জা নিয়ে কাজ করব। আপনার স্টোরিটা ওই পডকাস্টে যদি কেউ বলে, ওই স্টোরিটা শোনার পর অনেক মানুষ দেখবেন আপনার ওখানে আসবে এবং এটা আশা কখনো আটকাবে না। কারণ সেখানে আপনাকে সে মানুষ টু মানুষ বিশ্বাস করেছে। তো এইজন্য এফজিসি ভিডিও সেকেন্ড উদ্ভাবক। এটার কারণে আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে না, বাট ইট উইল হেল্প। থার্ড হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা নিয়ে বেশিরভাগ মানুষ কাজ করে না, সেটা হচ্ছে মাইক্রো ইনফ্লুয়েন্সার। আমরা সবাই ওই যে বললাম এর আগের পয়েন্টে এক্সট্রিমে দৌড়াতে চাই। আজকে যদি আমার কাছে টাকা আছে, আমি চাবো যে বাংলাদেশের সেরা ইনফ্লুয়েন্সারকে চাবো। আমি একদম পুরো রাকিন আফসার, রাফসানদার ছোট ভাই, বা আমি ধরেন বাংলাদেশের কি আছে ডন সামদানি, আইমান সাদিক, খালিদ ফারহান, এদের কাছে যাবো। না, দ্যাটস নট দ্য বেস্ট ওয়ে টু ডিল উইথ দ্য সিচুয়েশন। আপনার ধরেন ২ লাখ টাকা আছে। আমি যেভাবে আপনার এই বাজেটটাকে ডিস্ট্রিবিউট করব, সেটা হচ্ছে ৩০ থেকে ৪০,০০০ ফলোয়ার আছে। এমন অনেক মাইক্রো ইনফ্লুয়েন্সার আছে যারা আপনার ব্র্যান্ডের সাথে যায়। আপনি ক্লোদিং ব্র্যান্ডে হইলে এমন অনেক আ ইনফ্লুয়েন্সার্স আছে যারা জিম ভিডিও করে বা যাদের বডি ফিটনেস ভালো, যারা এই টাইপের প্রোডাক্টের প্রমোশন করে। আপনি তাদেরকে বলেন। আপনার যদি খাবার টাইপের হয়, তাহলে এরকম ফিটনেস ইনফ্লুয়েন্সার্স আছে বা ফুড ব্লগার আছে, তাদেরকে বলেন। সো যখন একটা বড় ইনফ্লুয়েন্সার আপনাকে প্রমোট করছে ভার্সাস মিডিয়াম লেভেলের বা ছোট লেভেলের ১০ টা ইনফ্লুয়েন্সার আপনাকে প্রমোট করছে, ওই ১০ টা রিফিল ইফেক্ট 100% টাইমসে ওই একটা ইফেক্ট থেকে অনেক বড়। তাহলে মনে হয় টাকা দিয়ে ওরা দিয়ে করাইছে। মনে করেন কালকেই আপনাকে বাংলাদেশ ন্যাশনাল টিমের কোনো একটা ক্রিকেটার আপনার একটা ব্র্যান্ডকে প্রমোট করলো। ভার্সাস এমন ৪০ জন ওই সেইম টাকা দিয়ে ৪০ থেকে ৫০ জন মাইক্রো ইনফ্লুয়েন্সারকে দিয়ে আপনি কাজটা করালেন। আপনার কাছে কোনটা মনে হয়? কোনটার ইফেক্ট বেশি? অবশ্যই সেকেন্ড টার ইফেক্ট বেশি। এটা আপনি আমার সাথে চ্যালেঞ্জ করলে আমি আপনাকে আমার অনেকগুলো ক্যাম্পেইন দেখাবো। যেই ক্যাম্পেইন গুলাতে আমরা এগুলা অনেক রেজাল্ট পেয়েছি। এবং এখানে ক্যাচটা হচ্ছে ওই তামিম ইকবাল আপনাকে বা ওই তামিম ইকবালের নাম তো এখন বলা যাবে না। যাই হোক, ওইখানে হয়তো অন্য কোনো একজন ইনফ্লুয়েন্সার যে অনেক বড় শাকিব খান হয়তো আপনাকে বলবে যে, "ওকে, আমার সাথে ডিল হচ্ছে। তোমার এই ভিডিওটা আমার পেজ থেকে ১ম ৭ দিন আমি পিন করে রাখবো।" কিন্তু ওই শাকিব খানের ভিডিও দিয়ে আপনি অ্যাড চালানোর পারমিশন পাবেন কি পাবেন না, এটা আমি জানি না। কিন্তু যার ৩০,০০০ ফলোয়ার আছে, তাকে যদি বলেন, "তোমার এই ভিডিও দিয়ে আমি অ্যাড চালাবো এবং এর মাধ্যমে তুমিও ফেমাস হবা।" তাহলে কি হবে? সে কি আপনাকে করতে দিবে কি দিবে না? অবশ্যই দিবে। সো এইটা একটা মানে প্রভাবক, যেটা আপনাকে ছোট ইনভেস্টমেন্ট এ অনেক বড় রিটার্ন দেবে। ইভেন আপনার টাকা কম আছে। আপনি পিআর করেন না। দেয়ার আর সো মেনি পিপল যারা পিআর এর জন্য পাগল হয়ে আছে। পিআর এর জন্য যার মনে করেন ১০,০০০ ফলোয়ার আছে, যার এভারেজ একটা ভিডিও মনে করেন ৭ থেকে ১০,০০০ লোক দেখে। এমন একটা মানুষকে, এমন একটা মেয়ে যদি ধরেন আপনি ফুড ব্লগার, তাকে আপনি রেস্টুরেন্টে ডেকে একটা পিজ্জা খাওয়াইলেন ৳৮০০ এবং ওইটার সে স্টোরি দিল, একটা পোস্ট করলো, একটা ভিডিও দিল। ওরও একটা কনটেন্ট হলো, আপনার উপকার হলো। এমন যদি ৫০ জন দেখে এবং সবাই যদি বলে যে, "There is this company, there is this company, there is this company, there is this restaurant", আপনার কিন্তু এখান থেকে বেটার হওয়ার চান্স বেশি। নেক্সট পয়েন্টটা হচ্ছে আমি আপনাদেরকে একটা ক্যাম্পেইন স্ট্রাকচার নিয়ে কথা বলব। আমরা অনেকে আছি ভুল করে অনেকগুলা ক্যাম্পেইন চালাই। অনেকগুলা ক্যাম্পেইন চালানোর দরকার নেই। আপনি যদি ১ টা ২ টা ক্যাম্পেইনই চালান, কিন্তু ওইটাকে যদি অনেক দিন ধরে চালান এবং প্রপার প্ল্যান অনুযায়ী চালান, তাহলে আপনার ওটার আ ওভারঅল potential of getting sales is higher. যেমন ধরেন আমি যদি আজকে প্ল্যান করি যে আমি ৳১,০০০ থেকে ৳৩,০০০ র একটা প্রোডাক্ট বিক্রি করব আমার D2C ব্র্যান্ড থেকে। আমি ১ম এ কি করব? আমি যদি নতুন হই, আমি আমার টোটাল ২ মাসের একটা বাজেট করব। ২ মাসের বাজেটটা ৳১,০০০ কে আমি এমনভাবে স্প্লিট করব
যেন ওভারঅল আমি সবকিছু করতে পারি। ১ম মাসে আমার পেজে ৬০০ লাইক আছে। ৬০০ লাইকটাকে আমি কি করব ১ম এ আমার টোটাল বাজেটের ১৫% লাইফ টাইম বাজেট দিয়ে নেক্সট 10 দিন চলবে। সো $১,০০০ 15% মানে $১৫০। ১৫০ ইন্টু 7 ওইটা দিয়ে আমি লাইফ টাইম ক্যাম্পেইন দিয়ে চালায় দিব। ওইটাতে আবার যেন হাত না দেওয়া লাগে। সাথে আমি একটা ভিডিও ভিউ ক্যাম্পেইন চালাবো আমার ওয়েবসাইটে সিটিএ বাটন সহ। তাহলে কি হবে? অনেক মানুষ আসবে আমার ওয়েবসাইটে ক্লিক করবে। ক্লিক করে ট্রাফিক হবে এবং আমি টার্গেটেড চালাবো, পুরো টার্গেটেড। তারপরে আমি কি করব? তারপরে আমি একটা মেসেজ ক্যাম্পেইন চালাবো আমার টোটাল বাজেটের ১০-১২% দিয়ে। সো ২০% বা ১০% প্লাস ১৫%। টোটাল আমার ৪০-৪৫% গেল। বাদবাকি ২০% আমি চালাবো ট্রাফিক দিয়ে। এক্সাক্টলি যার আমার ক্যাম্পেইন দেখা উচিত ওই পার্সোনাটা বানানো, সেই পার্সোনাকে আমি এড দেখাবো। মনে করেন আমি যদি বিক্রি করি মাছ, অনলাইনে মাছ বিক্রি করতেছি। আমি হাউসহোল্ডকে টার্গেট করব। হাউসওয়াইফদেরকে টার্গেট করব। এবং আমি তখন ইউজিসি ওইভাবে ভিডিও করব যে এই মাছটা এই যে সুন্দরবনের এই নদী থেকে আমরা কালেক্ট করতেছি পৌঁছে যাবে আপনার বাড়িতে। এরকমভাবে। দিয়ে আমি ট্রাফিক ক্যাম্পেইন চালাবো। আমার ওয়েবসাইটে ট্রাফিক আসবে এবং মাঝখান থেকে ওই যে আমি মেসেজ ক্যাম্পেইনটা চালাচ্ছি ওখান থেকে কিছু সেল আমি পাবো। বার্ন হবে। ইটস আ গেম ভাই। বার্ন হবে। ১ম এ আপনার সেলস আসবে না এবং সাথে আমি ২ টা সেল ক্যাম্পেইন চালাবো। নট মোর দ্যান দ্যাট। একটা হচ্ছে ওপেন টার্গেটিং। আমার পেজে অলরেডি কিছু ডেটা পয়েন্ট এসছে। ওপেন টার্গেটিং এ ৩০% থেকে ২৫% বাজেট দিব ১ম মাসে এবং বাদবাকি যে ৬-৭% বেঁচে থাকবে ওইটাকে আমি লাইফ টাইম ক্যাম্পেইন দিয়ে ১৪ দিন দিব। দিয়ে প্রতিদিন ধরেন $২ বা $10, $5, $4 দিয়ে রিটার্গেটিং ক্যাম্পেইন এ ছেড়ে দেব। সো আমাদের একটা হবে ডেইলি বাজেট ক্যাম্পেইন আর বাদবাকি সব আমার এই $১,০০০ এর মধ্যে ৪০%, ৫০%, ৬০% ওয়েস্ট হবে বা এটা দিয়ে আমি আমার অডিয়েন্স সিগন্যালটাকে কিনছি, এটা তৈরি করে জাস্ট রেখে দিব এবং আমার পেজটাকে ভেরিফাই করে ফেলব। যদি আমি এলিজিবল হই। তাহলে যেটা হবে আমার পেজে যে অলরেডি অডিয়েন্স গুলো আসছে এরা মজে যাবে। there is some a word called মজে যাওয়া। মানে আমি রেখে মজাচ্ছি। যে ঠিক আছে তুমি দেখতেছো, জানতেছো। এবার নেক্সট মান্থে আমি কি করব? আমার বাজেটে ৬০% দেব আমি ওপেন টার্গেটিং সেলস ক্যাম্পেইন এ এবং ২০% বা ১৫% দিব আমার রিটার্গেটিং এ। গত মাসে ওই যে আমাদেরকে মেসেজ দিছে যারা, আমাদেরকে দেখেছে, আমাদেরকে লাইক করেছে, ওদের সবাইকে আমি ওই রিটার্গেটিং ক্যাম্পেইনটা দেখাবো উইথ আ স্মল অফার। যদি আমি অফার মানে কিন্তু ডিসকাউন্ট না যে কালকেই ৫% ডিসকাউন্ট না। এমন হতে পারে যে এতদিন পর্যন্ত আপনারা আমাদের এই ৩ টা টাইপের আম আ প্রোডাক্ট কিনতেন। আজকে এমন একটা জিনিস হচ্ছে এই ৪ টা প্রোডাক্ট একসাথে কিনলে এত টাকা ডিসকাউন্ট বা ফ্রি ডেলিভারি বা এই ৩ টা প্রোডাক্ট কিনলে সাথে একটা এরকম প্রোডাক্ট। এই কম্বোটা দিয়ে আপনি ওদেরকে দেখাবেন। 100% টাইমস এ আমি বলতে পারি ১০০ র মধ্যে যে এখান থেকে আপনি নরমালি জাস্ট চালায় রেখে দেওয়ার চেয়ে এই অফারটাতে আপনার সেলস বেশি আসবে। তারপর কি করবেন? আপনি মেসেজ ক্যাম্পেইন এ বাজেট কমাবেন। আস্তে আপনার টার্গেট থাকবে একটা D2C ব্র্যান্ডের আপনার ওয়েবসাইট ফার্স্ট করা এবং আপনার ওয়েবসাইটে আস্তে ওই ব্লগ সেকশন এ একটু ইনভলভ করা। যেমন একটু আগে আমার কথা হচ্ছিল যে আমাদের এত এড চালাচ্ছি কিন্তু আমাদের ব্যাক এন্ডে দেখলাম আমাদের একটা সাবস্ক্রিপশন সেল হয়েছে এইও মানে ChatGPT থেকে। এর মানে কি? আমাদের এই যে আমরা ব্লগ-টগ লিখতাম বা আমরা এত কিছু করতাম। এই ব্লগ লেখার কারণে এগুলোর কারণে যখন কেউ সার্চ দিছে ওকে ড্যাশ ম্যানেজমেন্ট সফটওয়্যার ইন ড্যাশ এরিয়া। ও যখন ChatGPT সার্চ দিছে ১ম এ একটা আসছে এবং ওইটার ডিলটা ভালো ছিল। ক্লিক করছে ওখান থেকে কিনে ফেলছে। সো লাস্ট সোর্স ইন Google Analytics ওয়াস কি? ChatGPT। সো আমি যদি আবার ওই পুরো ডেটাটাকে সেট না করতাম ChatGPT তে এটা আসতো না। তো এই হচ্ছে কয়েকটা উদ্ভাবক। খুব শর্টে বললাম আপনাদের। এটা যদি আপনি করতে পারেন আমার বিশ্বাস আপনাদের ওভারঅল বিজনেসের পারফরম্যান্স অনেক বেটার হবে। ১ নম্বর কি বলেছিলাম? ১ নম্বর বলেছিলাম যে আপনার মেইন ট্রাস্ট ফ্যাক্টর বের করতে হবে। এটা কিন্তু USP না, ট্রাস্ট ফ্যাক্টর। এই ট্রাস্ট ফ্যাক্টরটা আসতে পারে আপনি মেবি একটা বড় ইভেন্টে টাইটেল স্পন্সর হইলেন। মেবি আপনি অনেক বড় একটা কোম্পানির স্ট্র্যাটেজি ফলো করে একটা কিছু করলেন। ট্রাস্ট ফ্যাক্টরটা তৈরি করতে হবে। আপনার কমিউনিকেশনটা তৈরি করতে হবে। যে আমি কাস্টমারকে কি কমিউনিকেট করতে চাই। এটা আমার বুঝতে হবে। সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে আমি FGC করব। ফাউন্ডার যদি একটু কথা বলতে পারে, তাহলে সে কথা বলবে। যদি কথা না বলতে পারে সে LinkedIn এ অ্যাক্টিভ হবে। সে LinkedIn এ ৫ জনকে মেসেজ পাঠাবে। সে তার একটা টিম রাখবে। সেই টিম বা ধরেন আপনার টাকা কম আছে। আপনি ২ টা ছেলেকে রাখবেন বা একজনকে রাখবেন স্টুডেন্ট যে ইউনিভার্সিটিতে পড়ছে। ওর হাত খরচ লাগবে। ওকে ৳৭,০০০ দেন না। বলেন তুমি দিনে ১ ঘন্টা কাজ করবা। ও আপনার LinkedIn টাকে ম্যানেজ করবে। আপনি ওর একটা অডিওতে দেখো তুমি এটা করবা, এটা পোস্ট দিতে। ও করে দিবে ওর মতো ক্যামেরা দিয়ে পোস্ট করে। এতে যেটা হবে আপনার একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে যে ঠিক আছে, এই ভাইয়ের বিজনেস। ঠিক আছে? থার্ড বলেছিলাম যে আপনার মাইক্রো ইনফ্লুয়েন্সার এর সাথে কাজ করতে হবে বেশি যদি আপনার বিজনেস নতুন হয় বা মিডিয়াম লেভেল হয় আদার দ্যান একটা বড় ইনফ্লুয়েন্সার যাকে একবারেই ৳৫,০০,০০০ দিয়ে দিলেন। ওই ৳৫,০০,০০০ দিয়ে আপনি মিডিয়াম লেভেলের ৭ জনের সাথে কাজ করেন না। এটা বেটার হবে আপনার জন্য। তারপরে একটা কি? তারপরে হচ্ছে যে একটা কি? প্রপার ফানেল অনুযায়ী বাজেটটাকে সেট করতে হবে যে আমরা অনেকে বেশি ক্যাম্পেইন চালায় না চালায় মজাইতে হবে ২ মাস ধরে। আপনারা বড় মাছ ধরা কয়জন দেখেছেন জানি না। আমার বাসা যশোর। পৌর পার্কে আমি দেখেছি একবার এত বড় মাছ পাওয়া যেত। যখন একটা ২০ কেজি, ৫০ কেজি, ৬০ কেজি পাওয়া যেত। সো ওখানে কি করত? মাছটাকে একবারে টানতো না। মাছটার অনেক শক্তি। সো ৩-৪ জন মিলে ছিপটাকে ধরতো। খুবই ফানি লাগতো দেখতে। সব লোকজন ১-১,৫০০ লোক জড়ো হয়ে যেত। এবং কি করত? ওরে একবার এই পাশে নিত, একবার ওই পাশে নিত। নিয়ে অনেকক্ষণ করে মাছটাকে ক্লান্ত করে তারপর ওর বুঝে শোনার আগেই জোরে টান মারতো তখন মাছটাকে উঠায় ফেলতো। সো দ্যাটস দ্য স্ট্র্যাটেজি I would suggest you guys can try. লাস্টের এক্সাম্পলটা খুব ফানি হয়ে গেল। বাট স্টিল I want you to make sure যে আপনি এই জিনিসগুলা ফলো করছেন। থ্যাংক ইউ।